This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে এখন একটাই খবরের দিকে মানুষের নজর, ওয়াকফ আইনের প্রতিবাদের নামে। যেভাবে রাজ্যে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় নতুন নতুন জায়গায় গন্ডগোল পাকানো হচ্ছে, অশান্তি ছড়ানো হচ্ছে, প্রতিবাদের নামে সমাজ বিরোধী কার্যকলাপ, দুষ্কৃতী কার্যকলাপ, গুন্ডামি, পুলিশের গাড়িতে আগুন, সরকারি গাড়িতে আগুন, সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর এবং সাধারণ মানুষ রীতিমতো সন্ত্রস্ত হয়ে উঠছেন রোজ নতুন নতুন এলাকায়। সবকিছুকে তো ছাপিয়ে গিয়েছে মুর্শিদাবাদ একা। আজ দুলিয়ান, কাল সুতি, পরশু জঙ্গিপুর, কোথাও না কোথাও কোনো না কোনো দিন নতুন না নতুন কিছু লেগেই আছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার এবং আমার সহকর্মী সিজার মন্ডল। আমি সিজারের কাছে সরাসরি চলে যাব। সিজার, যে অশান্তির জন্য আমরা দেখলাম শরণার্থী কালের মধ্যে আমার মনে পড়ে না যে রাজ্য পুলিশের ডিজিকে এরকমভাবে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে এডিজি আইন শৃঙ্খলাকে পাশে বসিয়ে, এবং সেই প্রেস কনফারেন্স এত দীর্ঘ সময় চলেছে, তাতে এত খতিয়ান পেশ হয়েছে, এত গ্রেফতার হয়েছে 118 জন শুধুমাত্র একদিনে। কিন্তু এই অশান্তি রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে এবং মুর্শিদাবাদে বিশেষ করে বারবার ছড়াচ্ছে। 144 বা 163 ধারা বলবৎ থাকা সত্ত্বেও পিছনে কারা, কোন শক্তি? সিজার, দেখো, এখন দাঁড়িয়ে বলা শক্ত যে পিছনে কারা, কিন্তু একটা নির্দিষ্ট কোনো শক্তি খুব পরিকল্পনা মাফিক যে অশান্তি ছড়াচ্ছে সেটা কিন্তু গোটা ঘটনাক্রম, তুমি যদি পরপর ঘটনাক্রম দেখো সেখান থেকে স্পষ্ট। কারণ আমরা জঙ্গিপুর থেকে শুরু করে এই সুতি ধুলিয়ানের ঘটনায় কি দেখছি, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে বেশ কিছু মানুষ, এবং সেখানকার সাধারণ মানুষরা বলছেন যে এই সংঘর্ষে যারা জড়াচ্ছে তারা কিন্তু মূল মিছিলের যে অংশ এমনটা নয়। বিভিন্ন সময় দেখা যাচ্ছে মূল যে মিছিল, যারা এই আইনের প্রতিবাদে, এই সংশোধিত আইনের প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেখান থেকে বিচ্ছিন্ন কিছু মানুষ হঠাৎ করেই এই যে হিংসার যে সঙ্গে তারা জড়িয়ে পড়ছেন, তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন, পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ছেন, কোথাও লুটপাট চালাচ্ছেন, এবং অত্যন্ত পেশাদার অপরাধীর দক্ষতায়। কারণ আমরা বেশ কিছু ছবি আমাদের সামনে এসছে, আমাদের সহকর্মী কৌশিক বেশ কিছু ছবি পাঠিয়েছে, যেখানে দেখা যাচ্ছে খুব পেশাদার অপরাধীর দক্ষতায় সিসিটিভি খুলে ফেলা হয়েছে, সেটা তার খুলে ফেলা হয়েছে, সেগুলোকে ভাঙচুর করা হয়েছে যাতে কোনো ধরনের প্রমাণ না থাকে। সাধারণ মানুষ যারা একটা বিক্ষোভে অংশ নেবেন তারা নিশ্চয়ই হাতে বোমা নিয়ে অংশ নেবেন না। সাধারণ মানুষের মনস্তত্ত্বে সহজে পুলিশকে লক্ষ্য করে বোমা বা ঢিল ছোড়া, সেটা কিন্তু সাধারণ মানুষের মনস্তত্ত্বে নেই, এবং সেখান থেকে কোথাও এই পেশাদার অপরাধীরা এই বিক্ষোভে মিশে যাচ্ছেন, এবং যাদের স্থানীয় মানুষরা কিন্তু অনেকেই আইডেন্টিফাই করতে পারছে না। একটা এলাকায় একটা বিক্ষোভ হলে গ্রাম বাংলায় মোটামুটি আশপাশের গ্রামের মানুষদের মোটামুটি সেখানকার মানুষরা চেনেন, কিন্তু একাধিক গ্রামবাসী বলছেন যে তারা এই মবকে, এই যারা হিংসার সঙ্গে যুক্ত তাদেরকে তারা চিনতে পারছেন না। এখান থেকেই কোথাও একটা মনে করা হচ্ছে একটা সিনক্রোনাইজড ঘটনা হচ্ছে, একটা খুব পরিকল্পিতভাবে, যেরকম আমরা দেখেছিলাম এনআরসি আন্দোলনের সময়, সেই জাতীয় পতাকাকে সামনে রেখে একটা হিংসা একেবারে। এবং সিজার, আমি এখানেই তোমার কাছে একটু স্পষ্ট করতে চাইবো, শুধুমাত্র সরকারি সম্পত্তি ভাঙচুর না, আমরা সাঁতরাগাছির ক্ষেত্রে দেখেছি, আমরা অন্য কিছু ঘটনার ক্ষেত্রে দেখেছি, সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছেন। যদি এলাকার মানুষ বিক্ষোভ করেন, এলাকার মানুষ কোনো একটি আইনের প্রতিবাদ করেন, হতেই পারে কৃষি আইন নিয়ে সারা 1 বছর ধরে প্রতিবাদ চলে, তার বেশি সময় ধরে, কিন্তু সেখানে কোথাও এই ধরনের ঘটনাগুলো দেখা যায়নি। এলাকার মানুষ প্রতিবাদ করলে তো এলাকার মধ্যে দিয়ে যাওয়া একটা গাড়িকে বা সাধারণ মানুষের গাড়িকে লক্ষ্য করে তারা অশান্তি ছড়াবেন না, সেখানে সেই গাড়িটিকে তারা আক্রমণ করবেন না, ভাঙচুর করবেন না, গাড়ির লোকেদেরকে পেটাচ্ছেন, এমনটা ঘটবে না। এখানেই তোমার কাছে প্রশ্ন মাস্তি যে তুমি যখন বলছো বিশেষ করে মুর্শিদাবাদের ক্ষেত্রে, আমি বলছি যে এটা আরও বেশি আশঙ্কার যে এখানে যদি কোনো বহিরাগত শক্তি এসে কিছু করার চেষ্টা করে বা মদত দেয়, তার কারণ একেবারে সীমান্তবর্তী একটা জেলা বাংলাদেশ সীমান্ত, এবং বাংলাদেশও এই মুহূর্তে কাদের হাতের আছে, কাদের সেখানে বলবো আমরা সবাই জানি। সিজার, দেখো, একদমই তুমি ঠিকই বলছো, এবং এই প্রবণতাটা আমরা কিন্তু বেশ কয়েক বছর আগে শুরুটা বাংলায় দেখেছিলাম কালিয়াচক থানা জ্বালানোর ঘটনায়। কালিয়াচক থানা জ্বালানোর ঘটনায় প্রাথমিকভাবে যেটা মনে করা হয়েছিল, পরবর্তী তদন্তে কিন্তু তার ভিন্ন একটা ছবি উঠে আসে। সেখানে দেখা যায় সেখানে কিন্তু কোনো মৌলবাদের ঘটনা নয়, সেখানে ওই এলাকা যেহেতু মূলত জাল নোট থেকে শুরু করে মাদকের মূল কেন্দ্র ছিল, সেখানকার অপরাধীরা কোথাও এই কাজটা করেছেন। এই যে জায়গাটায় ধুলিয়ান, সুতি, রঘুনাথগঞ্জ, এই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে বাংলার বুকে অন্যতম স্পর্শকাতর জায়গা। একদিকে ঝাড়খণ্ড বর্ডার, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে, এবং এইটা অস্ত্র থেকে শুরু করে জাল নোট থেকে শুরু করে মাদক করিডোর হিসেবে পরিচিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে, একটা বেলাগাম অবস্থা হলে স্বভাবতই এলাকার দুষ্কৃতীরা সেখানে অনেক বেশি তারা সুবিধে পান।
সেই জায়গা থেকে এই দুষ্কৃতীদের ইনভলভমেন্টের বিষয়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ভিন রাজ্যের দুষ্কৃতীদের ইনভলভমেন্ট উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি এই জায়গাকে কেন্দ্র করেই কিন্তু মৌলবাদী বিভিন্ন শক্তি এবং সেগুলো জঙ্গি সংগঠনের উত্থান ঘটেছে, অর্থাৎ সেই উস্কানির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে। সিজার, আমি এইখানটাতে তোমার কাছে আরো বিস্তারিতভাবে জানতে চাইবো, তুমি আমার সঙ্গে থাকো। স্থানীয় মানুষ তারা কিন্তু রীতিমতো জানমালের নিরাপত্তার অভাব বোধে ভুগছেন। তারা মনে করছেন এর জন্য রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, না হলে তাদের নিরাপত্তা সুনিশ্চিত নয়। একেবারে সাধারণ মানুষ বলছেন, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে ওঠা দাবি নয়। অর্থাৎ তারা কতটা আতঙ্কের মধ্যে, আশঙ্কার মধ্যে রয়েছেন এখান থেকে বোঝা যায় সাধারণ মানুষের বক্তব্য। কি মনে করছেন যারা এসেছিল তারা এখানকার, তারা এই ধুলিয়ানের লোক? আপনারা কি মনে করছেন? মনে তো হচ্ছে না ধুলিয়ানের কোথাকার আছে, আমরা তো চিনি না। তবে আমরা তো কোনোদিন যাই না ওগুলাতে, আরও দেখলাম তো সব মানে কাউকে চিনতে পারছি না। মানে এলাকার কেউ নয়? না, এলাকার, আমাদের এলাকার এগুলো কেউ নাই। হ্যাঁ, মনে হচ্ছে উস্কানির মধ্যে ওই সব কাণ্ডগুলো ঘটাচ্ছে, না তো ঘটবে কি করে। কিন্তু ওরা কারা? এখানকার স্থানীয়? এখানকার কিছু স্থানীয় আছে, ওরা বাইরে থেকেও আগত আছে। বাইরে থেকে এসেছে? বাইরে থেকে আগত আছে, স্থানীয়রা ওনাদেরকে দিচ্ছে আর কি। স্থানীয় কিছু আছে, বাইরে থেকে আগতও আছে। আরেকজন বলছেন চিনতেই পারছি না। সিজার, তুমি ঠিক যে কথাটা বলছিলে যে চেনাই যাচ্ছে না, চিনতেই পারছে না এলাকার মানুষ, যেটা একেবারে অসম্ভব। গ্রাম বাংলায় কিছু ঘটলে একজন আলাদা পাড়া হতে পারে, আলাদা গ্রাম হলেও মানুষকে চেনেন, বা না চিনলেও লোকের মাধ্যমে চিনে নেওয়া যায়, অমুকে তাকে চেনে, তমুকে তাকে চেনে, ইত্যাদি ইত্যাদি। আমি এখানেই তোমার কাছে জিজ্ঞাসা করবো যে বাইরে থেকে আগত, এই বাইরেটা কোনটা? অন্য রাজ্য নাকি অন্য দেশ? সম্প্রতি আনসারুল্লাহ বাংলার যে ব্যাপক তৎপরতা, মুর্শিদাবাদের কিছু খারিজি মাদ্রাসাকে কেন্দ্র করে আমরা দেখেছি, তাদের কি হাত থাকার কোনো সম্ভাবনা আছে? দেখো, সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তোমাকে একটু আগেও যেটা বললাম যে সাম্প্রতিক অতীতে এই যে অংশটা, অর্থাৎ যে অংশটা একদিকে খুব কাছেই ঝাড়খণ্ড, আরেকদিকে বাংলাদেশ সীমান্ত, যেটা একদিকে দুর্বৃত্ত বা দুষ্কৃতী যে বিভিন্ন সিন্ডিকেট রয়েছে তাদের খুব খোলা ময়দান, অন্যদিকে সাম্প্রতিক অতীতে এখানে খালি যে আনসারুল বাংলা টিম নয়, জেএমবিরও, তোমার নিশ্চয়ই মনে আছে বুদ্ধগয়ার হামলার যারা চক্রী ছিল তারাও কিন্তু ধরা পড়েছিল, সেটার নামই ছিল ধুলিয়ান মডিউল। অর্থাৎ ধুলিয়ান সুতিকে কেন্দ্র করেই তাদের সংগঠন বিস্তৃতি ঘটেছিল। অর্থাৎ এই মৌলবাদীদের একটা অস্তিত্ব আছে এবং তাদের উস্কানি থাকতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার জায়গা নেই। কারণ যেভাবে তুমি নিশ্চয়ই ডিজি রাজীব কুমার এবং জাভেদ শামীমের প্রেস কনফারেন্স দেখেছো, সেখানে পুলিশ স্বীকার করে নিয়েছে গতকাল পুলিশকে পরিস্থিতির মোকাবিলায় গুলি চালাতে হয়েছে। অর্থাৎ কোন জায়গায় ভায়োলেন্স, কোন জায়গায় মব ভায়োলেন্স, একটা হিংসার ঘটনা কোন পর্যায়ে পৌঁছলে পুলিশকে, এই রাজ্যের পুলিশ কখনই ট্রিগার হ্যাপি পুলিশ হিসেবে পরিচিত নয়, সেখানে গুলি চালাতে হচ্ছে। অর্থাৎ অন্যদিকে উল্টো দিকের যে মব, তারাও কতটা ডেসপারেট ছিল সেটা এই ঘটনা থেকে কিন্তু সেটা স্পষ্ট, এবং সেখান থেকে এটা স্পষ্ট, কোথাও একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে খুব সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসী, ধুলিয়ানের গ্রামবাসী এই মবটাকে সামনে ছিল, এমনটা কিন্তু মনে করার কারণ নেই। একেবারেই সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। সিজার মন্ডল আমার সঙ্গে ছিলেন, আমার সহকর্মী এবং আমাদের চিফ রিপোর্টার। সিজার জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ প্রতিবাদ করবার জন্য, যেভাবে একটি আইনের প্রতিবাদ করবার জন্য মানুষ পথে নামতেই পারেন, নেমেই থাকেন এদেশে, তেমন মানুষের সংগঠিত আন্দোলন বা প্রতিবাদ এটা নয়, বরঞ্চ অনেক বেশি সম্ভাবনা বা আশঙ্কার জায়গা থাকছে কোনো মৌলবাদী শক্তি, কোনো ষড়যন্ত্রকারী শক্তি তাদের সংগঠিত কোনো একটা আন্দোলন বা প্রতিবাদ, বা একটি সংগঠিত আন্দোলন বা প্রতিবাদের সুযোগ তারা নিতে চাইছে। খলিলুর রহমান মুর্শিদাবাদের সাংসদ এবং স্থানীয় শামসেরগঞ্জের বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তারা কি বলছেন ঘটনা সম্পর্কে শুনে নেব। আমরা যেটা দেখছি যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে। বিভিন্ন এলাকা থেকে যারা দুষ্কৃতী তারা সেই ভিড়ের মধ্যে ঢুকে এই অশান্তিগুলো তৈরি করছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে এগুলোকে চিহ্নিত করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো বড় মাথা তারা এখানে সক্রিয়ভাবে একটা গন্ডগোল করে আর কি তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বড় মাথা বলতে কোন আছে, কেউ আছে সেটা নিশ্চয়ই বেরোবে আর কি, সেটা আমরা নিশ্চয়ই প্রশাসনের কাছে দাবি রাখবো, আর সে প্রশাসন সেটা আইডেন্টিফাই করবে আর কি। আমাদের রাজ্য সরকারকে কিভাবে হেয় করা যায়, কিভাবে কালেমালিপ্ত করা যায়, তার একটা প্রয়াস তারা করছে আর কি। স্থানীয় তৃণমূল বিধায়ক
তৃণমূল সাংসদ, তারা প্রত্যেকে কিন্তু এখানে অন্য শক্তির খেলা দেখছেন। কেউ বলছেন কোনো বড় মাথা আছে এই ষড়যন্ত্রের পিছনে, কেউ বলছেন অন্যান্য এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের জড়ো করা হয়েছিল। এবং প্রশ্নটা ঠিক এখানেই যে কারা জড়ো করছে, কি উদ্দেশ্যে জড়ো করছে, শুধুমাত্র একটা নতুন চালু হওয়া ওয়াকফ আইনের প্রতিবাদ করবার জন্য, নাকি এই প্রতিবাদকে সামনে রেখে রাজ্যকে অশান্ত করবার জন্য আরো কোনো বৃহত্তর ষড়যন্ত্র, তা সেটাকে রূপ দেওয়ার জন্য। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমনের কাছ থেকে জানতে চাইবো, সুমন, মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো শান্তির বার্তা আসছে এরকম আমরা শুনতে পাচ্ছি, বিস্তারিত যদি বল। অনির্বাণ, মিনিট 10 আগে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে তিনি পরিষ্কারভাবে লিখছেন যে এই আইন কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, রাজ্যে এই আইন লাগু হবে না এবং যা উত্তর চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। এবং সামগ্রিকভাবে তিনি বলছেন সব ধর্ম নির্বিশেষে যাতে শান্তি বজায় রাখা যায় তার জন্য এই টুইট। তিনি বলছেন রাজনীতির স্বার্থে কোথাও কোথাও অশান্তি ছড়ানো হচ্ছে, অর্থাৎ যে কথা তুমি বলছিলে যে রাজনৈতিক স্বার্থ করার অভিযোগ যেমন তৃণমূল কংগ্রেস করছে, তেমনই তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন কেন্দ্রীয় সরকারের আইন সেটা রাজনীতির স্বার্থে ব্যবহার করে কেউ কেউ অশান্তি তৈরির চেষ্টা করছে। তাই সব ধর্মের নির্বিশেষে তিনি সকল মানুষের কাছে শান্তির আবেদন করছেন। মিনিট 10 আগে তিনি বলেছেন সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন, আর যা উত্তর চাওয়ার এই ওয়াকফ নিয়ে যা উত্তর চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চান, তার কারণ রাজ্যে এই আইন লাগু হবে না সেটা স্পষ্ট করে আমরা জানিয়েছি। আবারও একবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন এই আইন আমরা লাগু করতে দেব না, তাই অশান্তি রাজনৈতিক স্বার্থে কেউ করবেন না, দয়া করে শান্ত থাকুন। অনেক ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনছিলেন ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলার প্রেস কনফারেন্সের পর মাত্র কিছুক্ষণ আগেই মিনিট 10 আগে এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন, আবেদন জানিয়েছেন রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং যে নতুন আইন ওয়াকফ আইন সেটা কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, যদি তার প্রতিবাদ করতে হয়, জবাব চাইতে হয়, সেটা যেন কেন্দ্রের কাছে চাওয়া হয়, রাজ্যকে অশান্ত না করা হয় এবং শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ বা আন্দোলন করা হয়, এমনটাই মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন সব ধর্মমত নির্বিশেষে। কিন্তু এই মুহূর্তে একদিকে যখন মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক স্তরে পুলিশ ইত্যাদি দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করবার চেষ্টা করছেন, তখন অন্যদিকে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু একটি আশঙ্কাও করছে। যে আশঙ্কা আপনারা শামশেরগঞ্জের বিধায়কের মুখে শুনলেন, শামশেরগঞ্জের বিধায়কের মুখের সেই আশঙ্কা অথবা মুর্শিদাবাদের সাংসদের মুখের সেই আশঙ্কা একেবারে স্পষ্ট করে নাম করে গোটা গোটা করে বলে দিচ্ছেন ফিরহাদ হাকিম। কি বলছেন ফিরহাদ, কিসের আশঙ্কা তার, আসুন শুনে নিন। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। ওয়াকফ বিল ইমপ্লিমেন্ট হয়ে যাবে যদি তৃণমূল সরকার না থাকে, সেইটা দয়া করে করবেন না, করবেন না, করবেন না। অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয় যুক্তি সামনে আসতে পারে, সেটা আরো পোক্ত হতে পারে। যেটা বলছেন এলাকার মানুষ, অনেককে আমরা বলতে শুনছি, আপনাদেরকে বলছিলাম যে তারা 356 বা রাষ্ট্রপতি শাসনের কথা বলছে। তারা কি কোনো রাজনৈতিক কারণে বলছেন? না, তারা এতটাই ভীত এবং সন্ত্রস্ত, এতটাই আতঙ্কিত যে তারা মনে করছেন কে বাঁচাবে যদি কেন্দ্র এলে বাঁচে। ঠিক এই ভয়টাই ফিরহাদ হাকিম পাচ্ছেন রাজনৈতিকভাবে। তিনি বলছেন কেন্দ্রীয় হস্তক্ষেপের যুক্তি সবল হয় এমন কিছু করবেন না যারা এই অশান্তি পাকাচ্ছেন তাদের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে তিনি কি বলেছেন একবার শুনে নেব। রাজীব কুমারের বক্তব্য। আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police যেটা বলা হয় police is public, public is police. আমরা কিন্তু এর মানে এটা নেই যারা miscreant আছে they are not included in that. We will take, I've told you, strongest possible action we will take. It is we will not tolerate any kind of violence. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. আপনারা জানেন এর আগেও সিএ বিরোধী বিক্ষোভের কথা বলছিল কিছুক্ষণ আগে আমার সহকর্মী ইসিজার, ঠিক সেই বিক্ষোভেও সেইবারও যেভাবে বারবার রেলওয়েকে আক্রমণের নিশানা করা হয়েছিল, রেল স্টেশন, রেলগাড়িকে আক্রমণের নিশানা করা হয়েছিল, সেটাই ধুলিয়ানেও দেখা গেছে। ধুলিয়ানের যেভাবে রেলের সম্পত্তি তছনছ করা হয়েছে, রিলে রুমে বা
বিভিন্ন জায়গাতে লেভেল ক্রসিংয়ে গেট যেভাবে আক্রান্ত হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্ত চেয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি রেলমন্ত্রীকে নিয়ে চিঠিও লিখেছেন গতকাল। ধুলিয়ানে রেলের সম্পত্তিতে হামলা, এনআইএ তদন্তের দাবি জানিয়ে চিঠি এবার শুভেন্দু অধিকারীর। গতকাল ওয়াকফ প্রতিবাদের নামে যে সমাজবিরোধী কার্যকলাপ, গুন্ডামি চলে, সেই সময় প্রতিবাদের নামে তাণ্ডবের রেলগেট, রিলে রুম এগুলো আক্রান্ত হয়, তছনছ করা হয় রেলের সম্পত্তি। তাই এনআইএ তদন্ত দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত দাবি করে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন। গতকালের পর ফের আজ নতুন করে অশান্ত মুর্শিদাবাদের ধুলিয়ান। নতুন করে গুলি চলল এবং সেই অশান্তির জেরে ফের যে গুলি চলল তাতে গুলিবিদ্ধ হলেন এক কিশোর এবং এক যুবক। সুতি এবং ধুলিয়ানে সব মিলিয়ে মোট 4 জন গুলিবিদ্ধ। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন যে গতকাল পুলিশ বাধ্য হয়ে 4 রাউন্ড গুলি চালায়। যখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় দুষ্কৃতী এবং সমাজবিরোধী তাণ্ডবে, সেই গুলিতেই 2 জন আহত হয়। আজ নতুন করে যে 2 জনের আহত হওয়ার খবর পাচ্ছি আমরা, গুলিবিদ্ধ হওয়ার খবর পাচ্ছি, সেই গুলি কারা চালিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসাধীন প্রত্যেকে। এই মুহূর্তে দীপ্তাংশু চৌধুরী, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি কথা বলবো সরাসরি দীপ্তাংশু বাবুর সঙ্গে। দীপ্তাংশু বাবু, কিছুক্ষণ আগে সিজারের সঙ্গে কথায় রাজ্য পুলিশের ডিজি যে প্রেস কনফারেন্স, এডিজি আইন শৃঙ্খলা যা বলেছেন, মুখ্যমন্ত্রী যেভাবে শান্তির আবেদন জানাচ্ছেন, তাতে যে বিষয়গুলো খুব বড় চিন্তার বা আশঙ্কার জায়গা হয়ে উঠে আসছে, বাংলাদেশ সীমান্ত, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে এই মুহূর্তে অত্যন্ত মৌলবাদী তৎপরতা, জটিল পরিস্থিতি এবং তার সঙ্গে বারবার আনসারুল্লাহ বাংলার মতো বিভিন্ন জঙ্গি সংগঠন, মৌলবাদী ষড়যন্ত্রকারী সংগঠনের মুর্শিদাবাদে আনাগোনা, তাদের কার্যকলাপ, ধুলিয়ান মডিউল ইত্যাদি সব কিছু মিলিয়ে রাজ্য পুলিশও বলছে তারা বাধ্য হয়েছেন গুলি চালাতে। একটি কেন্দ্রীয় আইনের প্রতিবাদে বিক্ষোভ, আপনার মতে কি বলে? আপনার এতদিনকার যে অভিজ্ঞতা, সেটা কি কখনো এই জায়গায় যেতে পারে যে যাতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, নাকি এখানে সত্যি অন্য কোনো ষড়যন্ত্রের কোনো সুযোগ রয়েছে বা আশঙ্কা রয়েছে? অনির্বাণ, আমি শুনছিলাম আপনি সুন্দরভাবে সিজার মোটামুটি সমস্ত কিছু বলে দিয়েছে এবং আপনি প্রস্তাবনটা করেছেন। আমি সবাইকে বলতে চাই, আমাদের 28টা রাজ্য, আমাদের এই দেশে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ওয়াকফ এই সংশোধন বিল পাস হয়েছে, 8 মাস ধরে পার্লামেন্টে ডিসকাস হয়েছে, পার্লামেন্টারি কমিটিতে গেছে, তারপর এটা পাস হয়েছে। আমাদের এই ভারতবর্ষে 28টা রাজ্য এমন না যে পশ্চিম বাংলায় শুধু এই কমিউনিটি, একটি কমিউনিটি আছে। এই কমিউনিটি, মুসলিম কমিউনিটি ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আমাদের থেকে কোনো কোনো জায়গায়, আসাম বলুন, উত্তরপ্রদেশ বলুন, কেরালায় নয় 1% নয় আমাদের থেকে বেশি। এই যা ঘটনা আমরা বিগত 3 দিন অথবা 4 দিন ধরে দেখছি, অথবা সিএ সময় যা মনে করি দিতে যে ঘটনাগুলো দেখেছি, এগুলো পশ্চিম বাংলা ছাড়া আমরা আর কোথাও দেখতে পারিনি। তার মানে এখান থেকে আমাদের বুঝে নিতে হবে, একটি আমি পুরো সম্প্রদায়কে বলিনি, সম্প্রদায়ের মধ্যে কারা নিজেদের মধ্যে এইটাকে যদি যেভাবে রাইট হচ্ছে মুর্শিদাবাদে অথবা মালদায়, সেটা ওপারের হতে পারে, এইখানে হতে পারে, কেউ না কেউ পেছনে উস্কেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বুঝলাম যে ওয়াকফ বিল নিয়ে সবাই রাস্তায় একটা রাইট লেগেছে, কিন্তু এই আপনি একটু আগে তো ডিজিপি রাজীব কুমারকে দেখালেন, এই পুলিশ 3 দিন ধরে কি করছিল? আমার কথা, দে আর নট আর এনিমি বলছে, অফকোর্স দে আর নট এর এনিমি, দে আর সিটিজেন, দে আর মাই ব্রাদার এন্ড সিস্টার। কিন্তু মুর্শিদাবাদের রাস্তায় নেবে যদি কেউ পাবলিক প্রপার্টি, কেউ রেলের প্রপার্টি, কেউ প্রাইভেট প্রপার্টি জ্বালিয়ে দিচ্ছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, বোম মারছে, they cannot be my brother and sister, they are my enemy. তো পুলিশের ইন্টেলিজেন্স গ্যাদারিং কোথাও না কোথাও উইক হয়েছে। আমরা দেখেছি যে জায়গাগুলো দেখাচ্ছেন, এই 2 দিন আগে পুলিশ দৌড়চ্ছিল এদের সামনে। তো ডিজিপি সাহেব অথবা এডিজি ল অ্যান্ড অর্ডার নিশ্চিতভাবে প্রেস কনফারেন্স করছেন, বলছেন যে রিউমার ফেলাবেন না, ইট ইজ ওয়ান পার্ট, ইজ রাইট, রিউমার ফেলাবেন না। কিন্তু যে ঘটনাগুলো রাস্তার ওপর ঘটছে, মুর্শিদাবাদের সাধারণ মানুষ, আমার বলতে কোনো দ্বিধা নেই, হিন্দুদের বাড়ি, গাড়ি, দোকান জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হোয়াট অ্যাকশন আর দে টেকিং? এই 3 দিন বাদে এই যে রিউমার তো না, আপনি দেখিয়েছেন সমস্ত বৈদ্যুতিক চ্যানেল এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া দেখাচ্ছে যে একটি সম্প্রদায়ের বাড়ি জ্বলে যাচ্ছে, দোকান জ্বালিয়ে দিচ্ছে, আর একটি সম্প্রদায় বোম মারছে।
পুলিশ কি করছে নিশ্চিতভাবে, এবং দুটো রাজনৈতিক দলের খুব সুবিধে, পোলারাইজেশনটা খুব ভালো হয়েছে, মাঝখানে একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছে, 1 বছর পর ইলেকশন, যে যার নিজের রুটি সেঁকে নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যার বাড়ি গেল, যার দোকান গেল, অথবা ন্যাশনাল প্রপার্টি, এই যে সিগন্যাল ইউনিট গুলোকে জ্বালিয়ে দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এইটার জবাব কে দেবে? এটা মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে শান্তি চায়, পুলিশও শান্তি চায়, কিন্তু কি করছে সেটা দেখতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য কর্নেল দীপাংশু চৌধুরী। আপনারা শুনছিলেন যে কত কৌশলগতভাবে আমাদের নিজেদের সুরক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য, এবং উল্টো দিকে সন্ত্রাসবাদী কার্যকলাপ যারা চালায় তাদের ষড়যন্ত্রের জায়গা থেকে মুর্শিদাবাদ কত গুরুত্বপূর্ণ একটি জেলা, এবং সেই জেলাতে এমন ঘটনা বারবার ঘটা আটকানোর জন্য পুলিশের তরফ থেকে যে আয়োজন বা পুলিশের তরফ থেকে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য কালেক্ট করা, সেটাকে বিশ্লেষণ করা এবং তৈরি থাকা আগে থেকে যতটা প্রয়োজন ছিল ততটা তারা ছিলেন না বলে দীপাংশুবাবু বলছেন, যার ফলেই বারবার এমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে মুর্শিদাবাদে। ফুল অ্যান্ড ফাইনাল আজকের মতো এই পর্যন্ত। এরপর অন্য খবরে চোখ রাখবেন, এবং কিন্তু সারাদিন আজকে আপনাকে ধুলিয়ানের খবরে এবং মুর্শিদাবাদের খবরে আর ওয়াকফ বিক্ষোভের নামে, প্রতিবাদের নামে এই রাজ্য জুড়ে চলা গুন্ডামি, যার পিছনে বড় ষড়যন্ত্র আছে বলে রাজ্য পুলিশ মনে করছে, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। এটাই ফুল অ্যান্ড ফাইনাল আজকের জন্য। সঙ্গে থাকুন TV9 বাংলা।